প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ঈদ পরবর্তীতে আজকে আমার ফার্স্ট ক্লাস। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব, তবে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বলতে এখানে সিকিউ থেকে কোশ্চেন আসবে, কিন্তু এই স্কিপ করি। এবং আমিও বলবো যে তুমি অল্টারনেটিভ, তোমার হাতে যেহেতু সুযোগ আছে, ব্যাংক সমন্বয় বিবরণী, তারপর রেও মিল, হিসাবের বইসমূহ, অবচয়, সো এই টপিক থেকে কোশ্চেন আনসার করলে টাইম অনেক বেশি লাগে। ঠিক আছে, একটা কার্যপত্র আনসার করলে তোমার অ্যাটলিস্ট 20 মিনিট লাগবে, তাও শেষের দিকে মিলাতে অনেক টাফ হয়। ঠিক আছে, সো এই টপিকটার সাথে কিন্তু তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেমন ধরো সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, তারপর মূলধন এবং মুনাফাজাত লেনদেন, এই সবগুলো টপিক কিন্তু রিলেটেড, কিন্তু আমরা সিকিউর জন্য পড়বো। তবে তুমি চাইলে সিকিউটা স্কিপ করতে পারো, ঠিক আছে। তবে এমসিকিউ কিন্তু এই টপিক থেকে 4 থেকে 5টা এমসিকিউ আসবে, বিকজ দেখো সমন্বয় দাখিলা থেকে 2টা এমসিকিউ আসবে বা 3টা এমসিকিউ আসবে, সমাপনী দাখিলা থেকে 1টা বা 2টা আসবে, মূলধন মুনাফাজাত লেনদেন থেকে আসবে, তারপর বেসিক কার্যপত্র থেকে তোমার 2 থেকে 1টা এমসিকিউ আসতে পারে। তার মানে বুঝতেই পারছো টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকে কিন্তু আমরা সমন্বয় দাখিলা শিখবো না। কেন শিখবো না? বিকজ সমন্বয় দাখিলা অলরেডি আমরা শিখে ফেলছি আগের আর্থিক অবস্থা বিভিন্ন টপিকের সাথে। আজকে আমরা যেটা করব, আমরা কার্যপত্রের বেসিক নিয়ে আলোচনা করব, পাশাপাশি সমাপনী দাখিলাটা, এটা আমাকে একটু ইনিশিয়েট করো, সমাপনী দাখিলাটা কি পড়ানো হয়েছে কিনা। যদি পড়ানো না হয়, সমাপনী দাখিলা শেখাবো, মূলধন এবং মুনাফাজাত লেনদেন শিখবো, এবং সংশোধনী দাখিলা শিখবো। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এমসিকিউ এবং সিকিউ সলভ করতে পারবো। তো আমাকে একটু বলো সবাই সব কিছু ঠিকঠাক কিনা। আর লেট হলো এই জন্য আমরা স্টোরিটা চেঞ্জ করছি, ঠিক আছে। সো এই জন্য একটু লেট হলো। সো সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও দ্রুত ক্লাস যে শুরু হয়েছে, সবাই যাতে ক্লাসে যুক্ত হতে পারে, ঠিক আছে। তো যারা যারা জয়েন হয়েছে ক্লাসে সবাইকে আবার ওয়েলকাম করছি। মুক্তাশা অনেকদিন পরে যুক্ত হয়েছে ক্লাসে, নমস্কার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো যেহেতু কার্যপত্র পড়াচ্ছি, এই কার্যপত্র যদি তোমার আগে কোনো আইডিয়া থাকে তাহলে তোমার জন্য অনেকটা ইজি হবে, এবং না থাকলে কোনো প্রবলেম হবে না। এবং এই টপিকটা পড়লে তোমার কিন্তু রেও মিল শেখা হচ্ছে, সমন্বয় দাখিলা শেখা হচ্ছে, আয় বিবরণী শেখা হচ্ছে, আর্থিক অবস্থার বিবরণী শিখতে পারবা। ইভেন তোমরা কিন্তু জমাকৃত মুনাফা বা সংকৃত মুনাফাটাও শিখতে পারবে। তো বুঝতেই পারছো টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা শুরু করব, বেসিক নিয়ে আলোচনা করব, এবং সব ঠিকঠাক আছে, গ্রেট। আর সমন্বয় দাখিলা শেখানো হয়েছে আমাদের অলরেডি। তো আমাকে একটু বলো যে সমাপনী দাখিলাটা কি আমরা পড়ছি কিনা। সমাপনী দাখিলা কি আমাদের এই ব্যাচে পড়ানো হয়েছে কিনা? আমি আগের ব্যাচে পড়াইছি, এটা মনে আছে, বাট তোমাদের এই ব্যাচে পড়ানো হয়েছে কিনা বলো। যারা মিশন এ প্লাস কোর্সে যুক্ত হয়েছি, ক্লাস করতেছি, তাদেরকেও সবাইকে ওয়েলকাম করছি। ওকে, তো আমরা শুরুতে কার্যপত্র শিখবো। কার্যপত্রের আরেকটা নাম ওয়ার্কশিট। আমরা সবাই জানি কার্যপত্র বা ওয়ার্কশিট, ঠিক আছে। তো এই কার্যপত্র বা ওয়ার্কশিট, এটা আমরা নর্মালি জানি যে কয় ধরনের হয়। আমরা নর্মালি জানি এটা 3 ধরনের হয়, কিন্তু কার্যপত্র কিন্তু 4 ধরনের হয়, ঠিক আছে। কত ধরনের হয়? 4 ধরনের হয়, ঠিক আছে। সেটা একটু মনে রাখবা। আচ্ছা, এটা লেখার অপশনটা কোথায়? ছোট্ট একটা বোর্ড। ওকে, তো এটা একটু দেখো, আমি একটু জেনে নিচ্ছি যে একটু ওয়েট করে সবাই, হ্যাঁ। সবাই একটু ওয়েট করি, লেখার অপশনটা খুঁজে পাচ্ছি না, একটু ফোন দিয়ে জেনে নিই। পিডিএফ থেকে লেখা যাবে, তো এতটুকু একটু নোট করে কার্যপত্রের ধরনটা। ওই লেখার অপশনটা আসতেছে না, দেখা যায় না কর্নারে তো যেটা আছে এটা তো হয় না, দেখে যান। মার্ক একটা পেন লেখা আছে, এটা কি দিব? আসে। ওকে, তাহলে আমরা এতটুকু একটু লিখে ফেলি যে কার্যপত্রটা হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ, ঠিক আছে। এটা আমরা সবাই জানি।
কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ বা অতিরিক্ত ধাপ, ঠিক আছে? এটা কিন্তু বাধ্যতামূলক না, করলেও হবে না করলেও হবে। এখন অনেক সময় প্রশ্ন আসবে যে নিচের কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? তো আমরা জানি কার্যপত্র এবং বিপরীত দাখিলা দুইটা হচ্ছে ঐচ্ছিক ধাপ। কখন কোনটা নিব? ঠিক আছে, যদি দুইটা অপশনে থাকে তাহলে কার্যপত্রকে তোমরা কার্ড অ্যান্সার হিসেবে নিবা, এটা বেশি ক্লোজ, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত একটা খসড়া বা বিবরণী, বা এটা একটা মূলত তালিকা, ঠিক আছে? এটা কিন্তু কোনো হিসাব নয় এবং বাধ্যতামূলক কোনো হিসাব নয়, ঠিক আছে? তো এই যেটাই বলছে যে হিসাব চক্রে একটি ঐচ্ছিক ধাপ বা এটা একটা খসড়া বা তালিকা মাত্র। এখন এই কার্যপত্রের ধরন হচ্ছে চারটা, আমরা 6 ঘর বিশিষ্ট কার্যপত্র শিখবো। এখন যেই শিরোনামগুলো আছে এই শিরোনামগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে ইজিলি হচ্ছে কার্যপত্র তুমি বসাতে পারবা সবগুলা। প্রথমত দেখো এখানে আছে সমন্বিত রেওয়া মিল আছে, তারপরে আয় বিবরণী আছে, তারপরে আর্থিক অবস্থার বিবরণী আছে। এখন প্রত্যেকটা পক্ষের আবার প্রত্যেকটা শিরোনামে দুইটা করে পক্ষ, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। তার মানে সমন্বিত রেওয়া মিল হচ্ছে দুইটা, আয় বিবরণী দুইটা, ডেবিট ক্রেডিট, আর্থিক অবস্থার বিবরণী দুইটা, তাহলে কয়টা হয়? 6টা। এই জন্য এটার নাম হচ্ছে 6 ঘর বিশিষ্ট কার্যপত্র। তারপর 8 ঘর বিশিষ্ট কার্যপত্র আছে রেওয়া মিল, সমন্বয় দাখিলা, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে? তার মানে দেখো এখানে একটা অতিরিক্ত যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এই যে সমন্বয় দাখিলাটা, ঠিক আছে? সমন্বয় দাখিলাটা এক্সট্রা এখানে যুক্ত হচ্ছে। তাহলে 8 দুগুণে কত? 4 দুগুণে কত? 8, 8 ঘর বিশিষ্ট। 10 ঘর বিশিষ্ট কার্যপত্রে এটা আদর্শ কার্যপত্র, এটা আমাদের করতে হয় না, আমরা মূলত হচ্ছে 8, 10, 12 ঘর করি, 6 ঘর বিশিষ্ট এটা করতে হয় না নর্মালি, ঠিক আছে? তো 10 ঘর বিশিষ্ট যেটা, এটা আরেকটা এক্সট্রা ঘর চলে আসবে, সেটা হচ্ছে সমন্বিত রেওয়া মিলটা। এটা সমন্বয় দাখিলা চলে আসছে, পরেরটা চলে আসবে সমন্বিত রেওয়া মিল। আর সর্বশেষ যেটা 12 ঘর বিশিষ্ট কার্যপত্র, এখানে তোমার প্রথমে থাকবে রেওয়া মিল 1 নম্বর শিরোনামে, 2 নম্বর থাকবে সমন্বয় দাখিলা, 3 নম্বর থাকবে সমন্বিত রেওয়া মিল, 4 নম্বর আয় বিবরণী, 5 নম্বরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এবং সর্বশেষ হচ্ছে তোমার কি? জমাকৃত মুনাফা অথবা সংগৃহীত মুনাফা, ঠিক আছে? তো এটা হচ্ছে ধরনটা, আমরা জাস্ট আস্তে আস্তে ডিপলি পড়াশোনায় ঢুকবো এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? আমি লিখতে পারতেছি না, এখন চলে আসলে আমরা দেখা দিলে লিখতে পারবো, ঠিক আছে? যেহেতু হচ্ছে অপশনটা খুঁজে পাচ্ছি না। ওকে, তো এতটুকু সবার ক্লিয়ার? আমরা হচ্ছে কার্যপত্রের 3টা ক্যাটাগরি শিখবো, একটা হচ্ছে 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট এবং 12 ঘর বিশিষ্ট, ঠিক আছে? এই 3টা আমরা কার্যপত্র শিখবো ইনশাল্লাহ। এতটুকু ক্লিয়ার? আসিফ, হ্যাঁ আজকে হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, কেন তোমরা ইজিলি বুঝতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ক্লাস মিস হয় তোমাদের, আর্কাইভ ক্লাস দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা, বা এই ক্লাসগুলো ওয়েবসাইটে আপলোড করা হবে, সেখান থেকে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? আগে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, পরবর্তী স্লাইডে, এবং এই স্লাইডে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট শিখবো। তার আগে দেখো এখানে কি আছে, আমরা এই চ্যাপ্টারে কি কি শিখবো দেখো। মূলধন এবং মুনাফাজাত লেনদেন শিখবো একটা। 2 নাম্বার সমন্বয় দাখিলা শিখবো, খুবই গুরুত্বপূর্ণ টপিক। যারা সমন্বয় দাখিলার ক্লাসটি করো নাই, সো সবাই ক্লাসটি করে নিবা। আমরা এই ক্লাসটি নিয়েছি আর্থিক অবস্থার বিবরণীর সাথে, তোমরা আগের ক্লাসে আর্থিক বিবরণীর পার্ট 2-তে হচ্ছে এই ক্লাসটা পাবে, ঠিক আছে? তার মানে তোমরা হচ্ছে আর্থিক বিবরণীর পার্ট 2-তে গেলে সমন্বয় দাখিলার ক্লাসটা পাবে। সেখানে আমরা সমন্বয় দাখিলার A to Z ক্লিয়ার করছি, পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে বিশেষ করে সমন্বয় দাখিলার যে অ্যান্টিগুলা, যে ম্যাথগুলা, এগুলো ক্লিয়ার করে দিছি, ঠিক আছে? সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, এই দুটো টপিকও শিখবো। এটাও তেমন আসে, এই দেখো সেম ভিতরে আসো, সমস্যা নাই। তো 4টা টপিকে আমরা শিখবো, আর যেহেতু সমন্বয় দাখিলা এটা শেখা হয়ে গেছে, সো হোপফুলি এটা আমাদের টাইম দেওয়া লাগবে না, আমরা হচ্ছে বাকি 3টা শিখতে পারবো ইনশাল্লাহ। এখানে তো বড় করে থাকে না, এটা তো পিডিএফ এর পেন। আর নোটও দিতে পারে, এটা কিন্তু নোটে অ্যাড করলে ভালো হতো, পিডিএফটা একদম নোটের জন্য পারফেক্ট ছিল। নোট ওপেন করে দাও, ভালো হবে এটা। সবাই একটু অপেক্ষা করি, তোমরা হচ্ছে আগের ক্লাসটা করবা, আর নোট খাতা যদি প্রিভিয়াস ক্লাসটা থাকে ওটা একটু রিভিশন দিতে থাকো, সর্বোচ্চ 2 মিনিট লাগবে, হ্যাঁ, ঠিক করতে। ডান, ইম্পোর্ট না, ওকে, ডাউনলোড কার্যপত্র, ওপেন,
ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। না ওখানে ক্লিয়ার বোঝা যায়। ওকে, সো এবার আমরা যদি দেখি এখানে দেখো, প্রথমে আমরা মূলধন মুনাফা জাতীয় লেনদেনটা শিখবো। এই টপিকটা কিন্তু খুবই সহজ একটা টপিক এবং 9-10 বলা যায় সবচেয়ে সহজ একটা টপিক ছিল। তবে সহজ হলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর সমন্বয় দাখিলাটা, এটা আমরা ক্লাস নিয়েছি অলরেডি, 10 কলাম বিশিষ্ট কার্যপত্র শিখবো, সমাপনী দাখিলাটা শিখবো, বিপরীত দাখিলাটা। এখন আমাকে একটু বলো যে সমাপনী দাখিলাটাকে আমরা শিখছি, সমাপনী দাখিলাটা কি টপিকটা কি পড়ানো হয়েছে? যদি না হয় এটা আমরা ক্লিয়ার করবো এখন, ঠিক আছে। তো এখানে সবাই একটু মনোযোগ দেই। দেখো এখানে আছে লেনদেন, এই লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এখন দেখো এই যে মূলধন এবং মুনাফা জাতীয় মানে ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মূলধন জাতীয় একটা মুনাফা জাতীয়। এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। যদি প্রশ্ন আসে ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয় মূলধন এবং মুনাফা জাতীয়, এটা কোন ধারণা অনুসারে বা কোন নীতি অনুসারে, তাহলে হবে চলমান প্রতিষ্ঠানের ধারণা। এখন দেখো এখানে মূলধন জাতীয় লেনদেন আবার হচ্ছে কয়টা, 3 ধরনের। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়। আর মুনাফা জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করছে, মুনাফা জাতীয় প্রাপ্তি ব্যয় এবং মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রধান বা ব্যয়। এখন এই লেনদেনগুলো আমরা শিখবো আসলে যে এক্সাম্পল সহকারে কোনটা মুনাফা জাতীয় ব্যয়, কোনটা মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে। তো তার আগে প্রথমেই যদি আমি একটু আলোচনা করি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি, এটা থেকে প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা, এটা আমরা শিখবো। এখন ভালো করে বোঝার ট্রাই করো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মনে রাখবা, আধুনিক হিসাব বিজ্ঞানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নামক কোনো ব্যয় নাই, ঠিক আছে। আধুনিক হিসাব বিজ্ঞানে বিলম্বিত মুনাফা জাতীয় কোনো ব্যয় নাই, কিন্তু এটা যত সনাতন পদ্ধতির একটা টার্ম ছিল, দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, বুঝতে পারছি। তাহলে ভালো করে বোঝার ট্রাই করো, সুন্দর করে মনোযোগ দাও, একদম গভীর মনোযোগ। সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে একটা মুনাফা জাতীয়ই ব্যয়, বাট এটার মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছর গিয়ে পরিশোধিত হবে বা একাধিক বছর গিয়ে বলবৎ থাকবে, ঠিক আছে। তাহলে একটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এটার মেয়াদকালকে একাধিক বছর গিয়ে পরিশোধিত হবে। আর মুনাফা জাতীয়, শুধু মুনাফা জাতীয় যে ব্যয়টা, এটা কিন্তু মেয়াদকাল 1 বছরের কম থাকে। আর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, আবারও বলতেছি এটা এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়, বাট এটার মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছর গিয়ে পরিশোধিত হবে বা একাধিক বছর গিয়ে বলবৎ থাকবে, ঠিক আছে। সো এই পয়েন্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ওকে। এখন এক্সাম্পল কি তাহলে, এক্সাম্পল হচ্ছে মনে করো প্রাথমিক খরচাবলী। এই যে প্রাথমিক খরচাবলী, এই প্রাথমিক খরচাবলী বা ব্যয় লিখলাম, ব্যয়সমূহ, এটা হচ্ছে একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর যত তোমার অগ্রিম খরচ আছে, মনে করো অগ্রপ্রদত্ত ভাড়া বা অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বীমা, অগ্রিম যত খরচ আছে, অগ্রিম যত খরচ সমূহ আছে, যত ধরনের খরচ আছে, এই সবগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এটাও এক ধরনের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত বিজ্ঞাপনটাও কি, এই বিলম্বিত বিজ্ঞাপন এটাও এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়, এটাও হচ্ছে এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়। এই বিলম্বিত বিজ্ঞাপন এটাও কি এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম ভাইয়াপুরা যে এখানে এই যে এক্সাম্পলগুলো আছে, এইগুলো আমরা একদম ক্লিয়ারলি মুখস্থ করে ফেলবো। এবং ডেফিনেশনটা কি ছিল, যে এটা এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়, বাট এটার মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছর গিয়ে পরিশোধ থাকবে বা একাধিক বছর গিয়ে বলবৎ থাকবে, ঠিক আছে। এতটুকু জাস্ট তোমার মনে রাখা লাগবে। এতটুকু মনে রাখতে পারলে তুমি ইজিলি কি করতে পারবা, ক্যালকুলেশন করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা আসলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আর কোনটা হচ্ছে নর্মালি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এতটুকু ক্লিয়ার সবার? আশা করি এতটুকু ক্লিয়ার। এতটুকু সবাই নোট করে ভাইয়া, বাকি যারা আছি আমরা বুঝতেছি কিনা, এবং আজকে কমেন্টগুলো একটু দেখতে কষ্ট হচ্ছে, অনেক দূরে তো। সো তোমরা হচ্ছে কাইন্ডলি ক্লাসে মনোযোগ দাও। আমি ক্লাসে একদম এমনভাবে পড়াবো যাতে তোমার প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার আশা করি। তো দেখো বিলম্বিত বিজ্ঞাপন, তারপর হচ্ছে তোমার ব্যবসায়িক স্থানান্তর ব্যয়, গবেষণা ব্যয়, ঠিক আছে, এই সবগুলো কিন্তু তোমার কি বলতো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। নাই সমস্যা নেই, নোটে প্যাড অ্যাড করছি একটু এখানে ওয়াইফাইটা কোনটা আছে কানেক্ট করে দেন, ঠিক আছে। তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা এটা ক্লিয়ার, এখানে এক্সাম্পলও দিছে, এটা তোমরা দেখতে পারো। পাশাপাশি আমরা এবার শিখবো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। তো দেখো মূলধন জাতীয় লেনদেন শিখতে হলে অবশ্যই প্রথমে তোমার বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। তা আমরা মূলধন জাতীয় লেনদেনগুলো শিখবো। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি
যদি যার বেসিকটা ক্লিয়ার আছে মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে, তুমিও মনোযোগ দিবা, ঠিক আছে? এখানে যেই জায়গাটা ভুল করি আমরা ওই জায়গাটা ক্লিয়ার করব। সেটা হচ্ছে প্রথমত আমরা মূলধন জাতীয় লেনদেনের যদি বৈশিষ্ট্য বলি বা বৈশিষ্ট্য তোমাকে বলে দিই, তাহলে হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমি যদি বলি বড় ধরনের কোনো অফিস সরঞ্জাম এগুলো ক্রয় করলে, তো এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়ে। ভূমি এটাও পড়ে, ঠিক আছে? তো এই যে দেখো এখানে ওরা হচ্ছে বৈশিষ্ট্যগুলো দিছে অলরেডি এখানে। তারপর আমরা যদি দেখি মূলধন জাতীয় ব্যয়গুলো এইগুলা, আর মূলধন জাতীয় আয় হচ্ছে যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করো তখন সেটা মূলধন জাতীয় আয়। এখন একটা জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়, ওই ওই পয়েন্টে আমরা ক্লিয়ার করব। সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি, এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কোথায় এটা আমরা ক্লিয়ার করব, ঠিক আছে হুমায়রা? থ্যাংক ইউ। তাহলে এটা আমরা এখন ক্লিয়ার করতে যাচ্ছি। প্রথমত দেখো ভাই আপুরা, এটা আমরা দেখব যে একটি আসবাবপত্রের বিক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা। এই এক্সাম্পলটা ক্লিয়ার করো, এই এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। তাহলে বিক্রয় মূল্য আছে কত টাকা? বিক্রয় মূল্য আছে এখানে, আমরা লালটা নিলাম কালি, 1 লক্ষ টাকা, যার ক্রয় মূল্য আছে 80,000 টাকা এবং লেখা হয়েছিল। এখন আমি যদি বলি যে এই উদাহরণের মাধ্যমে তুমি এখানে বের করো যে মূলধন জাতীয় প্রাপ্তি কত, মূলধন জাতীয় আয় কত এবং মূলধন জাতীয় ব্যয় কত। মনে রাখবা একটা স্থায়ী সম্পদ বিক্রি করলে এটা থেকে যে টোটাল টাকাটা আসবে, মোট টাকাটা আসবে, এই পুরো টাকাটার অ্যামাউন্টটাই হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। ধরো আমি একটা মেশিন বিক্রি করছি 2 লক্ষ টাকা, এখন এই 2 লক্ষ টাকাই হচ্ছে আমার প্রাপ্তি, বুঝতে পারছি? 2 লক্ষ টাকা কি প্রাপ্তি। তাহলে এই আসবাবপত্রটা এখানে বিক্রি করা হয়েছে কত টাকা? 1 লক্ষ টাকা। যেহেতু 1 লক্ষ টাকা বিক্রি করছো, তার মানে এখানে প্রাপ্তি কত? প্রাপ্তি হচ্ছে 1 লক্ষ টাকা, প্রাপ্তি হচ্ছে 1 লক্ষ টাকা। এবার আমরা যখন মূলধন জাতীয় আয়টা বের করব, তখন দেখো এই যে মেশিনটাতে আমি বিক্রি করছি 1 লক্ষ টাকা, এটার ক্রয় মূল্য বাদ দিব। তাহলে ক্রয় মূল্য আসছে কত? দেখো মেশিন বিক্রি করছে 1 লাখ টাকা, এই 1 লক্ষ টাকার মেশিন ছিল 80,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 20,000 টাকা এখানে কি, এই 20,000 টাকা যেমন আমার মূলধন জাতীয় আয়। তাহলে এই মূলধন জাতীয় আয় বের করতে হলে কি করতে হবে? অবশ্যই বিক্রয় মূল্য থেকে মেশিনের যে ক্রয় মূল্যটা ছিল এটা বাদ দিতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে? তারপর যখন আমরা মূলধন জাতীয় ব্যয়টা বের করব, মূলধন জাতীয় ব্যয়টা হচ্ছে মেশিনের ক্রয় মূল্যটা বা আসবাবপত্রের ক্রয় মূল্যটাই, যে 80,000 টাকাতে কিনছে, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? তাহলে একটা স্থায়ী সম্পদ বিক্রি করে আমি যে টাকাটা পাবো পুরোপুরি, এই মোট টাকার পরিমাণটা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। একটা মেশিন হতে পারে, এখানে একটা আসবাবপত্র হতে পারে, এখানে একটা যন্ত্রপাতি হতে পারে, ঠিক আছে, এখানে ভূমি হতে পারে। তার মানে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে আমি যেই টাকাটা পাবো, যেই অ্যামাউন্টটা পাবো, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয়টা হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে যখন আমি ক্রয় মূল্য বা মেশিনের মূল্যটা বাদ দিব, তারপর যেই অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়, ঠিক আছে? আর মেশিনের যে ক্রয় মূল্যটা আছে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? তাহলে মূলধন জাতীয় আয়, ব্যয় এবং হচ্ছে প্রাপ্তি, এই তিনটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা এবার মুনাফা জাতীয় প্রাপ্তি বা এগুলোর মধ্যে চলে যাব। তো দেখো মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো আগে একটু আলোচনা করি। এখানে সুন্দর করে ডিটেলস দেওয়া আছে, তোমরা নিজেরাই পারবে। তারপর আমি একবার দুবার করে বলে দিচ্ছি মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি। এটা মূলধন জাতীয় লেনদেনের বিপরীত। তার মানে মূলধন জাতীয়গুলো তো তোমার অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, তো মূলধন জাতীয়ের বিপরীত হচ্ছে কি? মুনাফা জাতীয়, ঠিক আছে? তাহলে কি হতে পারে? প্রথমত দেখো এখানে হতে পারে, মনে করো মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন, এটা হচ্ছে নিয়মিত সংগঠিত, 1 নম্বর বৈশিষ্ট্য। তার মানে কি? মুনাফা জাতীয় লেনদেনগুলো এটা নিয়মিত হচ্ছে এই লেনদেনগুলো হয়। নাম্বার 2, টাকার অ্যামাউন্ট কী হয়? ছোটো হয়, টাকার অ্যামাউন্ট ছোটো হয়, ম্যাথকালকে 1 বছরে কম হয়। তাহলে মুনাফা জাতীয় লেনদেন, এটা আয় হোক ব্যয় হোক, পরে আমরা আইডেন্টিফাই করব। প্রথমত মুনাফা জাতীয় না মূলধন জাতীয়, এটা চেনার জন্য প্রথমত এটা জানা লাগবে যে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো হচ্ছে যে তোমার ম্যাথকাল এটা 1 বছরে কম হবে, লেনদেনগুলো নিয়মিত সংগঠিত হবে, টাকার অ্যামাউন্ট ছোটো হবে, এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এখন এখানেও তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি আছে, মুনাফা জাতীয় আয় আছে, মুনাফা জাতীয় ব্যয় আছে। তো আগেরটার মতো এখান থেকে একটা এক্সাম্পল দেওয়া আছে সুন্দর করে, আমরা বুঝতে পারবো দেখলেই যে কমিশন প্রাপ্তি আছে 35,000 টাকা। সেটার আগে যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, মনে করো এখানে পণ্য বিক্রি করছে 30,000 টাকা, একটা পণ্য ধরো বিক্রি করছে 30,000 টাকা। এখন এই যে পণ্যটা বিক্রি করলো 30,000 টাকা, এই 30,000 টাকায় হচ্ছে তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি, ঠিক আছে? এই যে 30,000 টাকা যে তোমার হচ্ছে পণ্য বিক্রি করছে, এই পুরো অ্যামাউন্টটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন মুনাফা জাতীয় আয় কীভাবে বের করব? এই বিক্রয় মূল্য থেকে যখন আমরা ক্রয় মূল্যটা বাদ দিব, যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আর সর্বশেষ মুনাফা জাতীয় ব্যয় কোনটা? এই পণ্যগুলো ক্রয় করতে যে অ্যামাউন্টটা ব্যয় হয়েছে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন এইগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। তারপর আমরা
যেই জায়গাটা সবচেয়ে বেশি ভুল করি ওটা একটু ফোকাস করব। সেটা হচ্ছে নর্মালি দেখো, আমি একটু লেখা এখানে লিখি। হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ করতে হবে। এই কালারটা তোমাদের চোখে পড়বে, তাই তো? এটা তো অনেক গ্রিন স্ক্রিনের মতো, তো চোখে পড়বে। তো আমি এখানে একটু লিখি কষ্ট করে। তো দেখো, একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে, মনে করো আমি একটা মেশিন ক্রয় করছি। এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি ভুল করি। মনে করো আমরা একটা মেশিন ক্রয় করছি। এখন এই মেশিন ক্রয়, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, এটা আমরা সবাই জানি। মেশিন ক্রয়টাকে একটা মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? সবাই মনোযোগ দাও। তাহলে মেশিন ক্রয়টা ছিল একটা মূলধন জাতীয় ব্যয়। মনে রাখবা, একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে, এই খরচগুলোকে তোমার মূলধন জাতীয় ব্যয় হিসাবে অ্যাড করতে হবে। তাহলে একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করার জন্য এটার সাথে যে আনুষঙ্গিক খরচগুলো হবে, এই খরচগুলো মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও এটাকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখাতে হবে। যেমন মনে করো এখানে আমি একটা মেশিন ক্রয় করছি, এখন এখানে পরিবহন খরচ হবে, হ্যাঁ, পরিবহন ব্যয় হবে, তখন আমি লিখলাম পরিবহন ব্যয়। ওকে, দেন এই মেশিনটার এখানে কিন্তু অনেক সময় আমদানি শুল্ক দিতে হচ্ছে, আমদানি শুল্ক। তারপর মেশিন নিয়ে আসার পর আমার কারখানায় বসানোর জন্য এখানে একটা খরচ হবে, সেটা হচ্ছে সংস্থাপন ব্যয়। ওকে, তারপর আমার এখানে হচ্ছে যারা এই মেশিনটা বসাবে তাদেরকে কী করা লাগবে, মজুরি দেওয়া লাগবে, মজুরি ব্যয়। তো দেখো, বা আমদানি শুল্ক, এই যে প্রত্যেকটা খরচ, এই খরচগুলো কিন্তু তোমার মুনাফা জাতীয় ব্যয়। তোমরা জানো যে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। বাট এই ব্যয়গুলো মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও এটাকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখতে হবে, বা মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখতে হবে। বিকজ তোমরা জানো, মুক্তার সাহেব পিডিএফটা দিয়ে অবভিয়াসলি দিব। তোমরা প্রত্যেকে জানো যে এইগুলা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে প্রয়োজন হচ্ছে। দ্যাটস ওয়াই তোমাদের অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখতে হবে, মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও। ঠিক আছে? কারিশমা সুলতানা এবং আমাদের হচ্ছে একজনে ক্লাস করতেছো, তোমরা কি জানো না আজকে ক্লাস আছে? আগে তো আপডেট দেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ব্যয়গুলো মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখতে হবে। এখানে আমাদের কনফিউশনটা হয়। পরীক্ষার হলে কোশ্চেন আসবে যে নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়, হ্যাঁ, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো না, বা নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়, তখন আমাদের আইডেন্টিফাই করতে প্রবলেম হয়, বিকজ আমরা জানি এগুলো মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে? তো এইদিকে একটু খেয়াল রাখবো সবাই। ওকে, তারপর আমরা সমন্বয় দাখিলাটা অলরেডি পড়ে ফেলছি। তো বিশেষ করে এখানে তোমাদের হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর আমি আরেকবার করে বলে দিচ্ছি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যে সকল ব্যয় দেখতে মুনাফা জাতীয় ব্যয় হলেও মানে ব্যয়টা মুনাফা জাতীয় ব্যয়, যার ফল বা প্রভাব একটি নির্দিষ্ট হিসাবকালে নিঃশেষ না হয়ে, মানে এক বছরে এটা নিঃশেষ হবে না, এটা একাধিক বছরে গিয়ে প্রভাবিত হবে, না হয়ে এই যে পরবর্তী বা একাধিক বছর যার সুবিধা পাওয়া যায়, সে সকল ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। বুঝতে পারছি? সে সকল ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন ধরো এই যে প্রাথমিক খরচাবলী, এক্সাম্পলগুলা তোমাদেরকে আবারও বলতেছি, এই তিনটা টার্ম একদম ঠোঁটাস্থ করে ফেলবা। টিএম পড়ছো না? ঠাড়া মুখস্থ। কিভাবে? এখানে এই তিনটা টার্ম, বিশেষ করে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, অস্পর্শনীয় সম্পদ মানে ইনটেনজিবল অ্যাসেট, এবং ভুয়া সম্পদ, এটার বিকল্প নাম আছে ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ। এই প্রত্যেকটা টার্ম তোমরা একদম ঠোঁটাস্থ করে ফেলবা, কারণ এখান থেকে 2 মার্ক তোমাদের কমন থাকবে। তুমি যে কোনো বোর্ডে পরীক্ষা দাও না কেন, এখান থেকে 2 মার্ক কমন থাকবে, মাস থাকবে। ঠিক আছে? সো সবাই খুব ভালো করে এই তিনটা টার্ম একসাথে পড়বে। এর আগে আমি বলছি ভাইয়া আর একটু বুঝিয়ে দেন, মুনাফা নাকি মূলধন জাতীয় ব্যয়? কি মুনাফা নাকি মূলধন জাতীয় ব্যয়? এটা হচ্ছে কি বললাম, এটা বলছি যে মেশিনটা কি, মূলধন জাতীয় ব্যয়, এটা তো জানো। মেশিনটা কি, এখানে মেশিনটা হচ্ছে, এই মেশিনটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মেশিনটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। বোঝার ট্রাই করো। এই মেশিনটা ক্রয় করতে বা মেশিনটা ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে, এই খরচগুলো মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও তোমার মূলধন জাতীয় ব্যয় হিসাবে নিতে হবে। ঠিক আছে? তাহলে এগুলো মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও তোমার মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখাতে হবে, নিতে হবে। ঠিক আছে? তাহলে
এই যে দেখো একটা মেশিন তুমি ক্রয় করলা, নিয়ে আসতে পরিবহন ব্যয় হবে, আনার পর তোমার কারখানা বসাবে, বসানোর জন্য সংস্থাপন ব্যয় হবে, যারা বসাবে লেবার বা তাদেরকে মজুরি দেওয়া লাগবে, মজুরি খরচ, এই প্রত্যেকটা খরচ তোমার মুনাফা যেত, কিন্তু যেহেতু মেশিনের সাথে সম্পৃক্ত, মেশিন ব্যবহার উপযোগী করতে লাগতেছে, দ্যাটস ওয়াই এটাকে তোমার কী করতে হবে, মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখতে হবে। এগুলো সব হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে মানে স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে এগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখাতে হবে। বুঝতে পারছি? সহজ ভাষায় বুঝতে হবে। ওকে ওকে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি আরও কিছু এক্সাম্পল দেখব। দেখো এখানে আমরা দেখলাম প্রাথমিক খরচ, প্রারম্ভিক খরচ, যত অগ্রিম খরচ আছে, মনে করো অগ্রিম ব্যয়, অগ্রিম ভাড়া, যত অগ্রিম খরচ আছে সব হচ্ছে তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এছাড়া দেখো নতুন পণ্য তৈরির গবেষণা খরচ, নতুন পণ্য তৈরির গবেষণা খরচ, ব্যবসা স্থানান্তর ব্যয়, কারখানা স্থানান্তর ব্যয়, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, যে কোনো ধরনের অগ্রিম খরচ সমূহ, যে কোনো ধরনের অগ্রিম খরচ সমূহ, যেমন মনে করো অগ্রিম বীমা হতে পারে, অগ্রিম ভাড়া হতে পারে, অগ্রিম বেতন হতে পারে, তার মানে অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি। বুঝতে পারছি? ক্লিয়ার? এই বলো মুক্তা শাহ, বুঝতে পারছি? ক্লিয়ার? হুমায়রা বলছো তারা মুখস্থ টিএম, হ্যাঁ এগুলো একদম ঠোঁটাস্ত করে ফেলবা, কারণ খুবই গুরুত্বপূর্ণ টার্ম, ঠিক আছে? আর পরীক্ষা ভালো করতে হবে, কোশ্চেন প্যাটার্ন অবশ্যই চেঞ্জ আসবে, বাট কোনো টেনশন নাই, তোমরা 100% ভালো করবা এবং তোমাদের যে টার্গেট গোল্ডেন এ প্লাস নিশ্চিত তোমরা হচ্ছে পাবে। কিভাবে? যদি বেসিকটা ক্লিয়ার থাকে। শেষ সময় টেস্ট পেপার সলভ করো, আমাদের ক্লাসগুলো করো, টেস্ট পেপার সলভের কোনো বিকল্প নাই, বোর্ড প্রশ্ন সলভ করো, প্রচুর বোর্ড প্রশ্ন সলভ করো। বেসিক ক্লিয়ার থাকলে তুমি জাস্ট দেখবা কোশ্চেন, এক্সারসাইজ করবা, ইজিলি পারবা, কোনো তোমার হচ্ছে প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে? আর বিশেষ করে এক্সাম দাও, সমানে দাখিলা অলরেডি পড়ানো হয়েছে, এই জন্য আজকে সমানে দাখিলা নিয়ে আমরা আর কোনো আলোচনা করব না, আমরা সরাসরি চলে যাব সমাপনী দাখিলায়। হ্যাঁ, সমাপনী দাখিলা এবার শিখবো, আর সমানে দাখিলা যেহেতু অলরেডি আমরা শিখে ফেলছি। ওকে, তো কার্যপত্রের একটা ডেমো শখ তোমাদেরকে দেখাই। দেখো 10 ঘর বিশিষ্ট কার্যপত্র, যদিও আমি অলরেডি শখগুলো নিয়ে আলোচনা করেছি যে এটা এভাবে হবে, ঠিক আছে, অলরেডি আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে আমরা ডেমো শখটা দেখি কিভাবে থাকে, এবং আমরা তো সিকিউটি সলভ করে দিবই, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, সিকিউ তোমাদেরকে সলভ করে দিব। ওকে, তো দেখো এখানে 10 ঘর বিশিষ্ট কার্যপত্রের আমরা মৌলিক একটা শখ দেখব, বেসিক ফর্ম। আমরা শিরোনামগুলো দেখবো। এখানে প্রথমে হচ্ছে রেও মিল। হ্যাঁ, এখানে রেও মিলের দুটো পক্ষ থাকবে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট। একইভাবে সমন্বয় দাখিলা, এটারও দুটো পক্ষ থাকবে, ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার রেও মিল মানে সমন্বয় দাখিলা, তারপর সমন্বিত রেও মিল। ওকে, সমন্বিত রেও মিল থাকবে। তারপর হচ্ছে আয় বিবরণী, আয় বিবরণী আবার দুটো পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট, একটা ক্রেডিট। সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণী, এটারও দুটো পক্ষ থাকবে, ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে এই যে 1 2 3 4 5, 5 দোকানে 10, এটা হচ্ছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। যখন তোমার 12 ঘর বিশিষ্ট কার্যপত্র, তখন এখানে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে সংগৃহীত আয় বিবরণী। তখন আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে সংগৃহীত আয় বিবরণী। তখন আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে সংগৃহীত আয় বিবরণী। তখন আরেকটা অ্যাড হবে, আর সেটা হচ্ছে সংগৃহীত আয় বিবরণী, ঠিক আছে? এটা ওকে। আর যখন তুমি হচ্ছে 8 ঘর বিশিষ্ট কার্যপত্র করবে, তখন সমন্বিত রেও মিলটা থাকবে না। এখন এই শখের উপরে আমরা কী করবো, একদম পুরো মানে যত ইনফরমেশন থাকবে, যত সমন্বয়টি থাকবে, সবগুলো নিয়ে আমরা একটা কী তৈরি করব, আমরা একটা কার্যপত্র তৈরি করব। বুঝতে পারছো? আমরা একটা কার্যপত্র তৈরি করবো এখানে। ক্লিয়ার? আমরা একটা কার্যপত্র এখানে তৈরি করব। বুঝতে পারছি? ওকে, সো তারপরে হচ্ছে দেখো এখানে তোমার দেওয়া আছে 12 ঘর বিশিষ্ট কার্যপত্র, শিরোনাম দিবা রেও মিল, সমন্বয় দাখিলা, সমন্বিত রেও মিল, আয় বিবরণী, সংগৃহীত আয় বিবরণী এবং উদ্বৃত্ত পত্র, ঠিক আছে? তো এখানে এক্সট্রা একটা অ্যাড হচ্ছে, আর সেটা হচ্ছে সংগৃহীত আয় বিবরণী। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড হচ্ছে একটা অতিরিক্ত, সেটা হচ্ছে সংগৃহীত আয় বিবরণী। আর যখন আমরা 8 ঘর বিশিষ্ট কার্যপত্র করব, তখন এই সংগৃহীত আয় বিবরণী এটা থাকবে না। আর থাকবে না কোনটা? আর থাকবে না হচ্ছে এই সমন্বিত রেও মিলটা থাকবে না, এই দুইটা থাকবে না, ঠিক আছে? বুঝতে পারছি? সরি, সমন্বয় দাখিলা এটা থাকবে না, এটা থাকবে।
ওকে, সো ধাপগুলো এখানে দিয়ে দিছে কার্যপত্র তৈরির, এবং এটা তো আমি দিয়েই দিব তোমাদেরকে সুন্দর করে। মনে রাখবা এই কার্যপত্র আমরা তৈরি করি দুইটা উদ্দেশ্যে, এটা একটু লিখে দিচ্ছি। আর কার্যপত্রের উদ্দেশ্য হচ্ছে কি, আর্থিক অবস্থার বিনিয়োগ তৈরিতে সহায়তা করা। উদ্বৃত্তপত্র হলো ওয়ার্কশিট, এই কার্যপত্রের ইংরেজি হচ্ছে ওয়ার্কশিট। কার্যপত্র, এই কার্যপত্রের আরেকটা নাম হচ্ছে ওয়ার্কশিট। এই যে ওয়ার্কশিট, ইংরেজিতে বলে ওয়ার্কশিট, এবং এটাকে বাংলায় লিখতে পারে, অনেক সময় বাংলায় লেখা চলে আসে ওয়ার্কশিট। যেমন ধরো ওই যে লিখছে ওয়ার্কশিট। এই কার্যপত্রের উদ্দেশ্য কি যদি প্রশ্ন আসে, কার্যপত্রের উদ্দেশ্য কি? এই কার্যপত্রের উদ্দেশ্য হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে। এটা কি করে? এটা হচ্ছে আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে। এটা হচ্ছে আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে। এটা হচ্ছে আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে। আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে। কার্যপত্র আমরা কেন তৈরি করি? এটা আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে, এবং এটা শুধু আর্থিক বিবরণীর একটা পার্ট না, এটা আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং হচ্ছে তোমার সংগৃহীত আয় বিবরণী তৈরিতেও সহায়তা করে থাকে। এবং এটা থেকে আমরা আরও জানতে পারি হচ্ছে সমন্বয় দাখিলার অ্যান্টি জানতে পারি, এটা থেকে আমরা নিট মুনাফা জানতে পারি, কার্যপত্র থেকে নিট ক্ষতির পরিমাণ জানতে পারি, ঠিক আছে। ওভারঅল আমরা সমন্বয় অ্যান্টিগুলোও জানতে পারি এখান থেকে, বুঝতে পারছি? তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট আমরা মনে রাখবো। আগে এবার আমরা দেখব সমাপনী দাখিলা ক্লোজিং এন্ট্রি। যদিও এই টপিকটা খুবই সহজ একটা টপিক, তবে আমরা এই টপিকটা অনেক সময় স্কিপ করি। আমরা হচ্ছে এই টপিকটা স্কিপ করি কারণ এই টপিকের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার না, এই জন্য আমরা স্কিপ করি। তো এবার আমরা শিখব সমাপনী দাখিলা ক্লোজিং এন্ট্রি, ঠিক আছে। সবাই একটু হেডলাইন দাও, সমাপনী দাখিলা হেডলাইন দাও দ্রুত। কার্যপত্র আমাদের আগে করানো হয়েছে বলতে আগের ব্যাচে যারা ছিলা সেখানে করানো হয়েছে, বাট এই ব্যাচে করানো হয় না, এই ব্যাচে ফার্স্ট করাচ্ছি। তো তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তো ভালো, তাহলে আমরা একটু দ্রুত যেতে পারবো। সমন্বয় দাখিলাটা আগে পড়ানো হয়েছে, কার্যপত্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট সমন্বয় দাখিলা। আবারও বলতেছি সমন্বয় দাখিলা, এই পার্টটা আমরা আগে পড়ছি, ঠিক আছে। সমন্বয় দাখিলা পার্টটা আমরা আগে কমপ্লিট করছি, এতটুকু সবাই জানো। তো সমন্বয় দাখিলার পার্টটা আমরা আগে কমপ্লিট করেছি। আর্থিক বিবরণী 2 নম্বর পার্টে দেখবা, তাহলে পাবে। তো এবার আমরা শিখবো সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। প্রথমত দেখো সমাপনী দাখিলা, এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি এটা আমরা শিখব। তো এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব বন্ধ করা। যদি এখানে লেখা আছে তারপর আমি দিয়ে দিচ্ছি, এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে নামিক হিসাবগুলো বন্ধ করা। অস্থায়ী, এই অস্থায়ীর আরেকটা নাম হচ্ছে নামিক, এবং এটার আরেকটা নাম হচ্ছে অবাস্তব। তার মানে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবসমূহ বন্ধ করা। তাহলে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবের জের বন্ধ করে দেওয়া বা শূন্য করে দেওয়া, বন্ধ করে দেওয়া বা শূন্য করে দেওয়া বা ক্লোজ করে দেওয়া, এটা হচ্ছে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। প্রথমত আমাদের জানতে হবে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি। এটা হচ্ছে নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া। এখন নামিকের আরেকটা নাম কি? নামিক অস্থায়ী বা অবাস্তব হিসাবগুলোর জের বন্ধ করে দেওয়া বা ক্লোজ করে দেওয়া বা শূন্য করে দেওয়াটা হচ্ছে সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ভাই অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব কোনগুলা? তো দেখো এই অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব হচ্ছে পৃথিবীতে যত আয় আছে, সকল প্রকার আয়, দেখা যাচ্ছে কিনা, সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, এইগুলো হচ্ছে তোমার নামিক হিসাব, বা এটার আরেকটা নাম হচ্ছে অস্থায়ী হিসাব বা অবাস্তব হিসাব। তাহলে সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয় এবং উত্তোলন বা লভ্যাংশ এগুলো হচ্ছে নামিক হিসাব। একইভাবে ভাইয়া পুরা বিপরীত আয়ও আসবে, বিপরীত ব্যয়ও আসবে। এখন অনেকের মনে হতে পারে ভাইয়া বিপরীত আয় কোনগুলা, বিপরীত ব্যয় কোনগুলা, এগুলো তো আমাদের শেখার নাই। তারা হচ্ছে ফার্স্ট ক্লাসটা অবশ্যই করে নিবা, সেখানে আমরা হিসাবের একদম বেসিক থেকে শুরু করে, হিসাব চক্রের বেসিক থেকে শুরু করে আমরা বিপরীত হিসাব, হিসাব বিজ্ঞানের শাখা, হিসাব বিজ্ঞানের ভিত্তি, হিসাব বিজ্ঞানের যত ডিগ্রি আছে সব A to Z ডিটেলস পড়াইছি। কনসেপ্টটা ওইটা দেখে নিবা, ঠিক আছে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে আয় বিবরণী যে উপাদানগুলো আছে, বিশেষ করে আয় বিবরণীর বেশিরভাগ উপাদানেই এইগুলো হচ্ছে তোমার সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করে দেওয়া হয়। তাহলে সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে এই হিসাবগুলো বন্ধ করে দেওয়া। তাহলে যদি প্রশ্ন আসে সমাপনী পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলো যায়, এইগুলো সমাপনী দাখিলার মাধ্যমে আমরা ক্লোজ করতেছি। আর এই সমাপনী পরবর্তী রেওয়া মিলে তাহলে কোন হিসাবগুলো যাবে? এই সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে স্থায়ী বা বাস্তব হিসাব। কোন হিসাবগুলো যাবে? স্থায়ী বা বাস্তব হিসাব।
তার মানে এই স্থায়ী বা বাস্তব হিসাব, এই স্থায়ী বা বাস্তব হিসাব এইগুলো আমরা ক্লোজ করব না, এইগুলো আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করব না, এগুলো সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে। এখানে সকল প্রকার সম্পদ আসবে, বিপরীত সম্পদ আসবে, সকল প্রকার দায় আসবে, বিপরীত দায় আসবে, সকল প্রকার মূলধন বা মালিকানা সত্ত্বা আসবে, বিপরীত মালিকানা সত্ত্বা আসবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব। তার মানে বাস্তব বা স্থায়ী হিসাবগুলো আমাদের সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়, আর সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করা হয় বা বন্ধ করা হয় নামিক অস্থায়ী বা অবাস্তব হিসাবগুলো। ঠিক আছে, এবং এগুলো কোন হিসাব, এগুলো আমরা অলরেডি হচ্ছে ভালো করে পড়ে ফেলছি। ভাই অনেকে বলে কার্যপত্র না দিতে, অনেকে ভুল হয় নাকি? মুক্তাশা, আমি এই ব্যাপারে অলরেডি কথা বলছি একদম শুরুতেই, তুমি হয়তো মনোযোগ দাও নাই, এরকম হতে পারে। আমি শুরুতেই এই বিষয়ে কথা বলেছি যে কার্যপত্রটা আমরা শিখবো এমসিকিউর জন্য, সিকিউর জন্য শিখবো, তবে সিকিউটা আনসার করব না। তারপর যদি তোমার পার্সোনালি কার্যপত্র অনেক ভালো লাগে, অনেকের হয় না যে কঠিন টপিক আনসার করতে ভালো লাগে, সেক্ষেত্রে তুমি আনসার করতে পারো, কোনো প্রবলেম নাই। তবে এই টপিকটা আনসার করতে অনেক সময় লাগে ভাইয়া পুরা। কেন লাগে দেখো, মনে করো কমাই ধরলাম 12টা অ্যান্টি দেওয়া আছে, রেওয়া মিলে 12টা হিসাব দেওয়া আছে, আর মনে করো 6টা দেওয়া আছে তোমার সমানে দেখলে, তাহলে 12 আর 6 কত হলো 18। এখন এই 18টা অ্যান্টি তোমার বসাতে হবে, এখানে রেওয়া মিলে বসাতে হবে, সমানে দেখলে বসাতে হবে, সমাপনী সমন্বয় সমন্বিত রেওয়া মিলে বসাতে হবে, আয় বিবৃতিতে বসাতে হবে, আর্থিক অবস্থার বিবৃতিতে বসাতে হবে, সংগৃহীত আয় বিবৃতিতে বসাতে হবে। দেন তোমার মুনাফা বা ক্ষতি হলে ওইটা বের করতে হবে, আর্থিক অবস্থার বিবৃতি দুইটা জের মিলাতে হবে। ঠিক আছে, তো ওভারঅল ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে, একটা সমন্বয়টিতে একটু প্রবলেম হলে ভুল হয়ে যায়। তো এটা যেহেতু আমার বাধ্যতামূলক না, ক বিভাগের মতো বাধ্যতামূলক না, এই জন্য আমি চাইলে স্কিপ করতে পারি। তবে শিখবো এই জন্য যাতে করে পরীক্ষায় আসলে আমরা আনসার করে আসতে পারি। ঠিক আছে, পরীক্ষায় আসলে যাতে আমরা আনসার করে আসতে পারি, এই জন্য আমরা খুবই মনোযোগ দিয়ে শিখবো। যেমন এমসিকিউ আসবে, ওটা তো তুমি স্কিপ করতে পারবে না, সিকিউ স্কিপ করতে পারবে, কিন্তু এমসিকিউ পারবো না, সো অবশ্যই এই জন্য শিখতে হবে। ঠিক আছে, তো আবার বলতেছি, হিসাবকাল শেষে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবগুলো বন্ধ করে এদের যে মালিকানা সূত্র হিসাবে স্থানান্তর করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। তাহলে আমরা কি করি, এই যে নামিক হিসাবগুলো আছে আয় ব্যয় উত্তোলন, এগুলো আমরা মালিকানা সত্ত্ব হিসাব বা মূলধন হিসাবে স্থানান্তর করে দেই, স্থানান্তর করার মাধ্যমে বন্ধ করে দেই। তাই এটি দেওয়ার পর অস্থায়ী হিসাবের যে শূন্য হয়। তাহলে যেহেতু আমরা স্থানান্তর করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি, এই জন্য অস্থায়ী হিসাবের যেটা কি হবে, শূন্য হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, আর মনে রাখবা এই সমাপনী দাখিলা প্রদান করা হয় হিসাবকাল, সময়কাল বা কালীনকাল ধারণা অনুসারে। এটি হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ, এটি কি হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। ঠিক আছে, তার মানে ভাইয়া সমাপনী দাখিলা দেওয়া হয়, এটা হচ্ছে তোমার হিসাবকাল, সময়কাল বা কালীনকাল ধারণা অনুসারে, হিসাবকাল, সময়কাল বা কালীনকাল ধারণা অনুসারে, এবং এটা হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। যদি প্রশ্ন আসে সমাপনী দাখিলা দেওয়া হয় কিভাবে বা কোন ধারণা অনুসারে বা কোন নীতি অনুসারে, তাহলে হিসাবকাল, সময়কাল বা কালীনকাল। ঠিক আছে, হিসাবকাল, সময়কাল বা কালীনকাল মনে থাকবে, হিসাবকাল, সময়কাল বা কালীনকাল ধারণা অনুসারে দেওয়া হয়, এবং এটা হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। এটা কি ধাপ, এটা হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ বা অতিরিক্ত ধাপ। ওকে, এবার আমরা সমাপনী দাখিলা হচ্ছে বন্ধ করা শিখব। এবার আমরা সমাপনী দাখিলা ক্লোজ করা শিখব। এবার আমরা সমাপনী দাখিলা ক্লোজ করা শিখব। প্রথমে আয়সমূহ বন্ধ করার জাবেদা। দেখো আয় ছিল কি বলতো, আয় হিসাবের যে কি ক্রেডিট, এই আয় হিসাবের জের হচ্ছে ক্রেডিট, আয় হিসাবের জের কি ক্রেডিট। তার মানে আয়কে যখন আমরা বন্ধ করে দিব এটা হয়ে যাবে ডেবিট। তো দেখো আয়কে যখন আমরা বন্ধ করব তখন আয় ছিল ক্রেডিট, বন্ধ করলে আয়সমূহ যত আয় আছে পৃথিবীতে, তখন এই আয়সমূহ হিসাব, তখন এই আয়সমূহ হিসাব কি হয়ে যাবে, তখন এই আয়সমূহ হিসাব হয়ে যাবে ছিল ক্রেডিট হয়ে যাবে ডেবিট। দেখো তোমার মনে করো আয় আছে 30,000 টাকা, আয়ের হিসাবের জের আছে 30,000 টাকা, তাহলে তুমি জানো আয় হিসাবের জের হচ্ছে ক্রেডিট, তাহলে বন্ধ করলে কি হবে ডেবিট। দেখো ক্রেডিট তোমার জের ছিল 30,000 টাকা, এখন তুমি ডেবিট করে দিয়েছো, এখন কি আর আয় থাকবে? আয় নামক কোনো হিসাব কিন্তু আর থাকতেছে না, একদম ক্লোজ হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের আয় হিসাবের জের থাকতেছে না। এবার এটাকে আমরা স্থানান্তর করে দেবো মূলধন হিসাবে, সরি আয় সারাংশ হিসাবে। তো দেখো আয় সারাংশ হিসাবে স্থানান্তর করব, তাহলে আয় সারাংশ এটাকে আমরা করে দিব ক্রেডিট।
এই আয় সারাংশের আরেকটা নাম হচ্ছে আয় বিবরণী। তাহলে আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব করে দিব তখন ক্রেডিট। ঠিক আছে, তখন আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব হয়ে যাবে তখন ক্রেডিট। বুঝতে পারছি, আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব হয়ে যাবে তখন ক্রেডিট। ঠিক আছে, তার মানে আয় সমূহ বন্ধ করার জাবেদাটা আমরা শিখে ফেললাম। তো দেখো ওরা দিছে এভাবেই যে সংশ্লিষ্ট আয় হিসাব ডেবিট আর আয় সারাংশ হিসাব ক্রেডিট। মানে আয় হিসাবে যে ছিল ক্রেডিট, বন্ধ করলে হয়ে যাবে ডেবিট। বুঝতে পারছি? মুক্তা বলছো ভাইয়া কোন কোন অধ্যায়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ? ভাইয়া আয় সারাংশ মানে কি? আয় সারাংশ বা আয় বিবরণী হিসাব, এটা হচ্ছে আমরা যে আয় বিবরণী করছি না, হ্যাঁ আমরা যে আয় বিবরণী করছি, বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, ওই হিসাবটায় তা আমরা আয় বিবরণীতে স্থানান্তর করতেছি এবং সর্বশেষ আমরা এই আয় বিবরণী হিসাবটাকেও ক্লোজ করে দিব। ঠিক আছে, এই আয় বিবরণীটাকে কী করবো আমরা? মুক্তা ক্লোজ করব। কোন চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট এটা আমরা যেহেতু এখন পড়াচ্ছি, ঠিক আছে, আমরা শেষে আলোচনা করি, সমাপনী দাখিলাটা শেষ করি, দেন আমরা আলোচনা করব। তাহলে আয় সমূহ বন্ধ করার জাবেদাটা আমরা শিখে ফেললাম। এবার আমরা দেখব যে 2 নম্বরে কি আছে। 2 নম্বর আছে ব্যয় সমূহ বন্ধ করার জাবেদা। এবার আমাকে বলো তো ভাইয়া পুরো বলো, ব্যয় সমূহ, এই যে এই ব্যয় সমূহের জের কি? ডেবিট। এই ব্যয় সমূহ এটার এই হিসাবের জের কি? ডেবিট। তাহলে আমি যখন বন্ধ করব ব্যয়কে, তখন ব্যয় হয়ে যাবে কি? ক্রেডিট। তাহলে সংশ্লিষ্ট ব্যয় হিসাব সহজ না সমাপনী দাখিলা? তখন এই সংশ্লিষ্ট ব্যয় হিসাব এটা ছিল ডেবিট, বন্ধ করলে হয়ে যাবে ক্রেডিট। আর আমাদের আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব, আয় সারাংশ অথবা আয় যে কোনো একটা হিসাবের নাম লিখতে পারো, এটা হয়ে যাবে তখন ডেবিট। তাহলে আয় এবং ব্যয় এই দুটো বন্ধ করা শিখছি, বুঝতে পারছি? আয় ব্যয় এই দুটো বন্ধ করা বুঝতে পারছি? আয় ব্যয় বন্ধ করা বুঝতে পারছি। এই যে হুমায়রা লিখে ফেলছে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারিশমা পূজা, কি অবস্থা তোমাদের? ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বন্ধ করব, এবং এই পার্টটা আমাদের অনেক 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 বেশি প্রবলেম হয় এবং আমরা ভুল করি। এই পার্টটা এবার আমরা ক্লোজ করব। এবার আমরা হচ্ছে নিট মুনাফা এবং নিট ক্ষতি ক্লোজ করব। তো এইখানটা আমরা একটু লিখি, তোমরা একটু বোঝার ট্রাই করো, যদিও বোর্ডটা অনেক ছোট, এই জন্য আমাকে দেখা যাচ্ছে না। মনে রাখবা নিট মুনাফা অথবা নিট ক্ষতি এই দুইটা বন্ধ, এখানেই সবচেয়ে ঝামেলাটা হয়। আগেরগুলো তো সহজ ছিল। তা আমরা যে এই যে আয় সারাংশ বা আয় বিবরণী শিখলাম, এই আয় বিবরণী অথবা আয় সারাংশ, এই আয় বিবরণী অথবা আয় সারাংশ মনে রাখবা এটার ক্রেডিট জের, এটার ক্রেডিট জের মানে হচ্ছে নিট মুনাফা, আর এটা ডেবিট জের মানে হচ্ছে নিট ক্ষতি। বুঝতে পারছি? তো এবার আমরা 3 নম্বরে কি করব? নিট মুনাফা অথবা নিট ক্ষতিকে ক্লোজ করব। তো ভালো করে বোঝার ট্রাই করো, এই যে আয় বিবরণী আমরা শিখলাম, এই আয় বিবরণী বা আয় সারাংশ হিসাবের, আয় বিবরণী বা আয় সারাংশ হিসাবের ডেবিট জের মানে হচ্ছে নিট ক্ষতি। আয় বিবরণী বা আয় সারাংশ হিসাবে ডেবিট জের মানে হচ্ছে নিট ক্ষতি, আর আয় বিবরণী বা আয় সারাংশ হিসাবে ক্রেডিট জের মানে হচ্ছে নিট মুনাফা। এমন একটা অবস্থা হয়েছে, মানে গলা একদম পুরো শুকিয়ে গেছে। মানে এখানে আশেপাশে তো কেউ নাই, একদম নিচে আমাদের অফিস হচ্ছে তোমার 4th ফ্লোরে, আর এটা একদম নিচে ক্লাস হচ্ছে। সো পানির কোনো ব্যবস্থা নাই, এখন বললেও আস্তে আস্তে অনেক সময় লাগবে। সো খুবই টাফ হচ্ছে কথা বলা। আর শোনো, তোমাদের কিন্তু একটু পরে ক্লাস আছে, আমি এই জন্য ছেড়ে দিব। একটু পরে তোমাদের হচ্ছে ক্লাস আছে, এই ক্লাসটা মাস্ট করবা মুক্তা শাহ, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে।
হুমায়রা বুঝতে পারছো? কারণ হচ্ছে এই ক্লাসে আমরা কি করব, এই ক্লাসে আমরা 2025 সালের বোর্ড প্রশ্ন সলভ করব। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। ওকে, সো 8:10 থেকে শুরু হবে, ওই ক্লাসটা করবো, এটা আমি এতটুকু পরে শেষ করে দিব। তো এই আয় বিবরণী ক্রেডিট যের মানে হচ্ছে নিট মুনাফা, আর আয় বিবরণী ডেবিট যের মানে হচ্ছে কি নিট ক্ষতি। এখন আমরা একটা একটা করে বন্ধ করব। মনে করো যখন আমরা নিট ক্ষতিকে বন্ধ করব, তো ক্ষতি কী ছিল বলো তো? ডেবিট। তাহলে নিট ক্ষতি ছিল ডেবিট, বন্ধ করলে নিট ক্ষতি কী হবে? ক্রেডিট। তো আমরা এই যে জানি না যে আয় বিবরণী ডেবিট যের মানে নিট ক্ষতি, তো আমি যখন ক্লোজ করব তখন নিট ক্ষতি ডিরেক্টলি লিখবো না, আমার লিখতে হবে আয় সারাংশ হিসাব। তখন এই যে এটা ছিল ডেবিট, নিট ক্ষতি ছিল ডেবিট, বন্ধ করলে কী হবে? ক্রেডিট। তো এই যে আমি ক্রেডিট করে দিলাম নিট ক্ষতি, তো আমি ডিরেক্টলি নিট ক্ষতি না লিখে লিখবো আয় সারাংশ হিসাব ক্রেডিট, আর এটাকে স্থানান্তর করে দেবো মূলধন হিসাবে। এই যে দেখো আমরা তাহলে বন্ধ করে ফেললাম নিট ক্ষতিটা। সিম্পল ভাই, একই, জাস্ট বিকল্প নামটা লিখতে হবে এই জন্য আর কি। ঠিক আছে, তাহলে নিট ক্ষতি ছিল ডেবিট, বন্ধ করলে হয়ে যাবে ক্রেডিট। তো আমি ডিরেক্টলি নিট ক্ষতি লিখতে পারবো না, কারণ আয় বিবরণী বা আয় সারাংশের ডেবিট যের মানে নিট ক্ষতি, এই জন্য আমি আয় সারাংশ হিসাব ক্রেডিট করলাম আর স্থানান্তর করলাম মূলধন হিসাবে। একইভাবে নিট মুনাফা, নিট মুনাফা কী ছিল? নিট মুনাফা ছিল ক্রেডিট, তাহলে বন্ধ করলে কী হবে? ডেবিট। তো আমি ডিরেক্টলি নিট মুনাফা লিখতে পারবো না, লিখতে হবে আয় সারাংশ হিসাব। ছিল ক্রেডিট, বন্ধ করলে হবে ডেবিট, আয় সারাংশ হিসাব, আর এটাকে স্থানান্তর করতে হবে কী হিসাবে? স্থানান্তর করে দিতে হবে মূলধন হিসাবে। ওকে, এতটুকুই, বুঝতে পারছি কিনা? 8:10 থেকে ক্লাস, ইয়েস 8:10, 10 না 15 মুক্তা, এই ক্লাসটা করবো। আর শেষ সময়ে পড়াশোনার সাথে থাকো, তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলতেছে এই সময়টা, এই বোর্ড পরীক্ষার আগে এবং বোর্ড পরীক্ষার পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ। ভাই আরেকটু বুঝাই দেন, মুক্তাকে আর বুঝাই দেওয়া যাবে না, মুক্তা মনোযোগ দাও না, আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে গলা পুরো শুকিয়ে গেছে। 8:10 ইসমাইল, গুড। ওকে, 8:10 তোমরা থাকবে, আরেকটু বুঝাই দিচ্ছি, মনোযোগ দিবা ভালোভাবে, হ্যাঁ, গভীর মনোযোগ দিবা। ওকে, সো এবার একদম ভালো করে মনোযোগ দিবা। তো দেখো মুক্তা, এই যে নিট মুনাফা এখানে বলছে নিট মুনাফা বন্ধ করার যাবে অথবা নিট ক্ষতি। তো তুমি তো এটা জানো যে নিট মুনাফার জের কি? ক্রেডিট, নিট ক্ষতি কি? ডেবিট। এতটুকু তো ক্লিয়ার নাকি? এটা জানো না? নিট ক্ষতি হচ্ছে ডেবিট জের প্রকাশ করে, নিট মুনাফা হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। তাহলে মনে রাখবা, এই যে আমরা লিখছি আয় বিবরণী, পানি টানি কিচ্ছু না, আমার গলা পুরো শুকিয়ে গেছে, হ্যাঁ রে মিয়া। এই যে আয় বিবরণী দেখতে পাচ্ছ, আয় বিবরণী বা আয় সারাংশ, এই আয় বিবরণী অথবা আয় সারাংশ, এই হিসাবটার এটার ক্রেডিট জের মানে হচ্ছে নিট মুনাফা, আর ডেবিট জের মানে হচ্ছে নিট ক্ষতি। ক্রেডিট জের মানে নিট মুনাফা, ডেবিট জের মানে নিট ক্ষতি। ঠিক আছে, তা আমি যখন ক্লোজ করব তখন নিট ক্ষতি ছিল ডেবিট, তাই না? নিট ক্ষতি ডেবিট, ক্লোজ করলে হয়ে যাবে কি? ক্রেডিট, সিম্পল ক্রেডিট হবে। কিন্তু তুমি এখানে ডিরেক্টলি নিট ক্ষতি লিখবা না, তুমি লিখবা আয় বিবরণী অথবা আয় সারাংশ হিসাব ক্রেডিট, আর এটাকে এবার আমরা স্থানান্তর করে দিব মূলধন হিসাবে, মালিকানা সত্ত্ব হিসাবে অথবা মূলধন হিসাবে। দ্যাটস ইট, এতটুকুই, শেষ। আর নিট মুনাফা যখন, এটা যেহেতু ক্রেডিট, তো নিট মুনাফা ক্রেডিট ছিল, বন্ধ করলে কী হবে? ডেবিট। ঠিক আছে, তো একইভাবে এবার আমরা ডিরেক্টলি ডেবিটে নিট মুনাফা লিখবো না, লিখবো আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব, এতটুকুই। ঠিক আছে, সর্বশেষ আমি আরেকটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে উত্তোলন অথবা লভ্যাংশ, উত্তোলন অথবা লভ্যাংশ, হ্যাঁ, উত্তোলন অথবা লভ্যাংশ, এটা একটু দেখো। না লাগবে না, শেষ হয়ে যাবে। এবার এই উত্তোলন বা লভ্যাংশ, এই দুইটা কোন ধরনের জের প্রকাশ করে? এই দুইটা হচ্ছে ডেবিট। ঠিক আছে, উত্তোলন বা লভ্যাংশ এই দুইটা কি? উত্তোলন বা লভ্যাংশ দুইটা ডেবিট। তাহলে সিম্পল ভাই, বন্ধ করলে হবে কি? ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ক্রেডিট আর মূলধন হিসাব হয়ে যাবে ডেবিট, দ্যাটস ইট। আর এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে। তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি। তোমরা সমন্বয় দাখিলার প্রথম পার্টটা, আর্থিক বিবরণী 2 নম্বর পার্টে হচ্ছে নেওয়া হয়েছে ক্লাসটা, এটা করে নিবা। সমন্বয় দাখিলা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর পাশাপাশি হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সিকিউ এবং এমসিকিউ সলভ করব, তবে এমসিকিউতে আমরা বেশি জোর দিব কার্যপত্রে। ঠিক আছে, একটু পরে ক্লাসে দেখা হচ্ছে, ফ্রি ক্লাসে আমরা 2025 সালের বোর্ড প্রশ্ন সলভ করব, আর্থিক বিবরণী সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের বোর্ড প্রশ্ন সলভ করব। সবাই একটু রেস্ট নিয়ে ক্লাসে যুক্ত হয়ে যাব। ঠিক আছে, ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।